আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছে সাজিদ ভাই, কথা তোমাকে। এই কথা বলেই মাহি থেমে গেল। সাজিদ আবারও তাচ্ছিলের হাসি হেসে বলল, থেমে গেলে কেন মাহি? কথা আমাকে কি ভালোবাসে? মাহি মাথা নিচু করে নিল। সাজিদ ছলছল চোখে বলল, কথা আমাকে ভালোবাসেনি মাহি, ওই স্পর্শকে ভালোবেসেছে। আচ্ছা, আমাকে কেন ভালোবাসেনি বলো তো? এমন তো নয় যে ও জানতো না যে আমি ওকে ভালোবাসি, এমন তো না। এমন তো নয় আমার ভালোবাসার আগে স্পর্শের ভালোবাসার জীবনে এসেছিল। তাহলে কেন আমাকে ভালোবাসেনি? আমি ওকে এতটা ভালোবাসি জেনেও কেন আমাকে ও এতটা কষ্ট দিল? প্রতিটা রাত একটু একটু করে স্বপ্ন সাজিয়েছিলাম ওকে নিয়ে, কেন আমার সাজানো স্বপ্ন এভাবে ভেঙে দিল? হ্যাঁ, কি এমন ক্ষতি হতো আমাকে ভালোবাসলে? আমি কি ওর অযোগ্য ছিলাম? সাজিদের চোখ দিয়ে পানি পড়ছে। সাজিদ সঙ্গে সঙ্গে বুড়ো আঙ্গুল দিয়ে চোখ মুছে নিল। মাহির চোখ দিয়েও অনবরত পানি পড়ছে। মাহি কাঁপা কাঁপা গলায় বলল, তুমি ওকে ভুল বুঝো না সাজিদ ভাইয়া, তুমি কখনো ওর অযোগ্য না। আসলে ও যে জায়গাতে দাঁড়িয়েছিল সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো তোমাকে ভালোবাসাটা ওর অপরাধ ছিল, আর কথা সেই অপরাধটা করতে চাইনি হয়তো। সাজিদ বলল, ঠিকই বলেছ, আমাকে ভালোবাসলে হয়তো ওর জীবনের সবচেয়ে বড় অপরাধ হয়ে যেত, আর সেই জন্যেই ও সেই অপরাধের ভাগিদার হতে চায়নি। মাহি নিজের চোখ মুছে সাজিদের দিকে তাকিয়ে বলল, তুমি কি এখনো কথাকে আগের মতো চাও সাজিদ ভাইয়া? এখনো ওকে নিয়ে স্বপ্ন দেখো? এখনো ঠিক আগের মতো ভালোবাসো? সাজিদ বলল, কথা এখন স্পর্শের স্ত্রী মাহি, অন্যের স্ত্রীকে চাওয়াটা তো পাপ, তাই না? স্বপ্ন তো আমার ভেঙে চুরমার হয়ে গেছে। অন্যের স্ত্রীকে নিয়ে আর স্বপ্ন দেখতে চাই না আমি। মাহি বলল, আর ভালোবাসা, কথাকে তুমি এখনো আগের মতো ভালোবাসো তাই না? সাজিদ বলল, আমি খুব করে চাই মাহি ওকে ভুলে থাকার, কিন্তু ভুলতে পারি না। সেই ছোট্টবেলা থেকে ভালোবেসেছি, তো কী করে এত সহজে ভুলবো তাকে বলো? ভুলতে পারি না বলেই তো এত কষ্ট পাচ্ছি। ভালোবাসি যে খুব, আমি বুঝতে পেরে গেছি ওকে ভোলা আমার পক্ষে সম্ভব না। মাহির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বুকের বাঁ পাশটায় খুব ব্যথা করছে। ব্যথা বললে ভুল হবে, সাজিদের এক একটা কথা মাহির বুকে এক একটা তীরের মতো বিচ্ছে। সাজিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চলে যাব মাহি। মাহির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সাজিদ আবারও বলল, আমি কথাকে ভুলতে চাই, ওকে সামনে রেখে ওকে ভোলাটা আমার পক্ষে অসম্ভব। দূরে থাকলেও সেটা সম্ভব কিনা জানি না আমি। সম্ভব না হলেও দূরে থেকে ভালোবাসবো ওকে। ওর সুখ দেখে নিজের কষ্ট ভুলে থাকার চেষ্টা করব। মাহি বলল, তুমি যেও না সাজিদ ভাইয়া, আরিফ আঙ্কেল তো বলেছে কথা আর স্পর্শের ডিভোর্সের ব্যবস্থা করছে। কথা ডিভোর্সের পর। সাজিদ মাহিকে থামিয়ে দিয়ে বলল, না মাহি, আমি চাই না ওদের ডিভোর্স হয়ে যাক। আর ডিভোর্স হলে কি হবে বলো? কথা কি আমার সাথে কখনো সুখী হবে? আমি আমার সবটুকু দিয়েও পারবো না কথাকে সুখী করতে, কারণ ও তো স্পর্শকে ভালোবাসে। ওর পুরোটা জুড়ে থাকবে স্পর্শ। আর আমি জানি স্পর্শ সাইকো টাইপের ছেলে হলেও স্পর্শ কথাকে প্রচণ্ড ভালোবাসে, হয়তো আমার থেকেও বেশি। স্পর্শই পারবে কথাকে সুখী করতে। মাহি বলল, তুমি এইসব তোমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো সাজিদ ভাইয়া? সাজিদ বলল, সান্ত্বনা তো অবশ্যই। আমার আর কোনো উপায় নেই মাহি। কথাকে স্পর্শের সঙ্গে দেখলে আমার প্রচণ্ড কষ্ট হয়। তখন মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় থাকে না। সান্ত্বনাকেই আমার নিজের সঙ্গী করে নিয়েছে। মাহি মনে ছোট্ট একটা আশা নিয়ে বলল, কেউ যদি তোমাকে ভালোবাসে, নিজের জীবনের সাথে সাথে তোমার জীবনটাও সুখী করতে চাই, তাহলে কি তুমি তাকে নিয়ে সুখী হবে সাজিদ ভাইয়া? সাজিদ বলল, আমি কি করে কাউকে নিয়ে সুখী হব মাহি? আমি নিজের জীবনের সাথে কাউকে জড়াতে পারবো না। আমি কাউকে নিজের মনে ঠাঁই দিতে পারবো না। আমার মনের আনাচে কানাচে শুধু কথাই দখল করে আছে। অন্য কেউ কি করে সেই জায়গা দখল করবে বলো? মাহি চোখের পানি ফেলে মনের শেষ আশাটুকু ভেঙে দিয়ে বলল, সেই শক্তি কারো নেই, আর সেই সাহসও কারোর হবে না। এই কথা বলে মাহি ঘরে চলে গেল। সাজিদ কিছুটা অবাক হয়ে মাহির যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাত 11টা। বিশাল বড় অভিজাত এক হোটেলের সামনে এসে মিস্টার
গাড়ি এসে দাঁড়ালো। ছেলেটা আর রাকা গাড়ি থেকে নেমে পড়ল। ছেলেটা রাকার হাত ধরে হোটেলের ভেতর চলে গেল। রুম আগে থেকেই বুকিং করা ছিল। ছেলেটা শুধু চাবি নিয়ে রাকার হাত ধরে রুমে চলে গেল। রুমে গিয়ে ছেলেটা বিছানায় আয়েশ করে গা এলিয়ে দিল। রাকাও হেসে ছেলেটার সামনে নির্লজ্জের মতো এক এক করে নিজের গায়ের সব কাপড় খুলে বিছানায় চলে গেল। আস্তে আস্তে ছেলেটার শরীরের কাপড় নিজের হাতে খুলে ফেলে দিয়ে তার বুকে শুয়ে তার বুকে থাকা রোমশে হাত বুলাতে বুলাতে বলল, জানো, তোমার আগে আমার জীবনে এক সুন্দর সুদর্শন পুরুষ এসেছিল, আমার স্বপ্নের পুরুষ। সেই পুরুষকে আমি আমার মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, খুব করে চেয়েছি তাকে। তার জন্য আমি সব করতে রাজি ছিলাম, কিন্তু সে আমাকে ভালোবাসেনি, ভালোবেসেছে অন্য এক মায়াবিনীকে। সেই মায়াবিনীর জন্য সে সব কিছু করেছে, বিয়েও করেছে ওই মায়াবিনীকে। আমার মন ভেঙে গেছে। ছেলেটা বলল, তোমার মনে কি এখনো তোমার সেই স্বপ্নের পুরুষকে না পাওয়ার আফসোস আছে? রাকা বলল, ওকে না পাওয়ার আফসোস আমার সারা জীবনই থেকে যাবে। আমি দেখেছিলাম ওর উন্মুক্ত সেই প্রশস্ত বুক, সেই লোভনীয় সেই জায়গা। একটাবার হলেও ওই প্রশস্ত জায়গায় ঝাঁপিয়ে পড়ার ইচ্ছে হয়েছিল আমার, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকায়নি। ছেলেটা বলল, তুমি আমার বুকে ঝাঁপিয়ে পড়ে ওই প্রশস্ত বুকের অধিকারী মানুষটাকে ভোলার চেষ্টা করো। রাকা তাচ্ছিলের হাসি হেসে বলল, তোমার বুক আর ওই প্রশস্ত বুক অনেক তফাৎ। ছেলেটা বলল, আফসোস করা থেকে বেটার হবে আমাকে বেছে নেওয়া। রাকা হেসে বলল, হ্যাঁ, ঠিকই বলেছ, দুধের স্বাদ ঘোলে মেটানো। এই কথা বলে রাকা ছেলেটার সাথে মিশে গেল। মাঝরাতের নিস্তব্ধতায় ছেয়ে আছে চারদিক। শান্ত আর নির্জন পরিবেশ। হালকা গোঙানির আওয়াজ কানে আসতে স্পর্শ হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলো ঘুমের রাজ্য হতে। বেশ গরম লাগছে স্পর্শের। ঘুম থেকে চোখ খুলতেই চোখ পড়ল সামনে থাকা এসির দিকে। হ্যাঁ, এসি তো অন আছে, তারপরও এত গরম তাপ লাগছে তার। স্পর্শের বুকের সাথে লেপটে ঘুমিয়ে আছে কথা। কথার কপালে হাত দিতেই চমকে উঠল সে। জ্বর এসেছে তার প্রাণ পাখিটার। হয়তো রাতে বৃষ্টিতে ভিজার কারণে জ্বর বেঁধেছে। সঙ্গে সঙ্গে এসির রিমোট হাতে নিয়ে এসিটা বন্ধ করে দিল। পরম যত্নে কথাকে বালিশে শুয়ে দিয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে পড়ল। কম্বলটা দিয়ে কথার পুরো শরীর ঢেকে দিয়ে উদম গায়েতে একটা শার্ট জড়িয়ে নিয়ে ঘরের বাইরে চলে গেল স্পর্শ। পানি এনে কথার কপালে জলপট্টি দিতে লাগলো। কথা জ্বরে বেঘোর ঘুমাচ্ছে, মাঝে মাঝে গোঙাচ্ছে। কিছুক্ষণ পর স্পর্শ আবারও কথার কপালে হাত রাখলো জ্বরের তাপমাত্রা পরিমাপ করার জন্য, কিন্তু এখনও কথার জ্বর কমেনি। স্পর্শ থার্মোমিটার বের করে কথার মুখের মধ্যে ঢুকিয়ে দিল। থার্মোমিটার বের করে দেখে 102 ডিগ্রি জ্বর। স্পর্শ কথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, প্রাণ পাখি, আমার জন্য তুমি অসুস্থ হয়ে পড়লে। আমি বুঝতে পারিনি তুমি এইভাবে অসুস্থ হয়ে পড়বে, না হলে আমি কখনোই বলতাম না বৃষ্টিতে ভিজতে। এই কথা বলে তার প্রাণ পাখির কপালে নিজের অধর ছুঁয়ে আদর করে দিল। নড়ে চড়ে উঠল কথা। মিটিমিটি করে চোখ খুলে দেখে স্পর্শ তার উপর ঝুঁকে আছে। কথা স্পর্শের কলা চেপে ধরে তাকে নিজের আরো কাছে টেনে বলল, আপনি কেন এসছেন এখানে? বাবা কাকু দেখে ফেলে রাগ করবে তো, আপনি চলে যান এখান থেকে। কথা জ্বরের ঘোরে ভুলে গেছে সে স্পর্শের সাথে তার বাড়িতে আছে। স্পর্শ কথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি শান্ত হও কথা, কেউ কিচ্ছু বলবে না। কথা আবারও বলল, কেউ কিছু বলবে না। স্পর্শ মাথা নেড়ে না করে বলল, না। কথা স্পর্শের গালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন না কেন? কেন শুধু শুধু আমার জন্য এই বাড়িতে পড়ে আছেন? স্পর্শ কথার কপালে আবারও চুমু দিয়ে বলল, তোমাকে আমি কি করে ছাড়তে পারি কথাগুলি? তুমি যে আমার প্রাণ পাখি, তুমি যে আমার নিঃশ্বাসে মিশে আছো। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় পাখি। কথা চোখ বারবার বন্ধ হয়ে আসছে। মিটিমিটি করে তাকিয়ে বলল, শত ঝড়ঝাপটাতেও আমাকে ছেড়ে যাবেন না তো? পাশে থাকবেন তো সারা জীবন? স্পর্শ তার শার্ট থেকে কথার হাতটা ছাড়িয়ে হাতে একটা চুমু দিয়ে শক্ত করে হাতটা ধরে বলল, মৃত্যু ছাড়া আমার কাছ থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না কথাগুলি। কথা বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি। স্পর্শ মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, আমি জানি প্রাণ পাখি। কথার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে কথা চোখ খুলে রাখতে পারছে না। স্পর্শ কথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি ঘুমাও কথাগুলি, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কথা চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করতেই যেন কথা ঘুমের রাজ্যে হারিয়ে গেল। স্পর্শ মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কথার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি বারবার শতবার বলো কথাগুলি, তুমি আমাকে ভালোবাসো,
তোমার মুখে বলা এই কথাটা আমার মনে সুখের সমুদ্র সৃষ্টি করে। তুমি জানো না তুমি আমার জন্য কি। আমি তোমাকে ভালোবাসি বলে তোমার পেছনে পড়ে আছি না কথাগুলি। তুমি আমাকে পুরো পাল্টে দিয়েছো। আমার বিষাদের মতো জীবনে হাসি ফুটিয়েছো। আমাকে ভালোবাসতে শিখিয়েছো। আমার মা, যাকে আমি প্রচণ্ড ঘৃণা করতাম, সেই মাকে আবার নতুন করে ভালোবাসতে শিখিয়েছো। তুমি শুধু আমার ভালোবাসা নও কথাগুলি, তুমি আমার সৌভাগ্য, আমার সুখ, আমার শক্তি। আমি তোমাকে কখনোই ছাড়তে পারবো না। মরণের আগ মুহূর্ত পর্যন্ত আমার পাশে তোমাকে চাই কথাগুলি। হ্যাঁ, তোমাকেই চাই। স্পর্শ কথার গালে, ঠোঁটে, চোখে, মুখে বারবার চুমু খেলো। তারপর আলমারি থেকে একটা চাদর বের করে কথার শরীর থেকে কম্বলটা সরিয়ে দিয়ে চাদর দিয়ে তার শরীর ঢেকে দিল। ঘুমন্ত কথাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির বাইরে বেরিয়ে গেল স্পর্শ। খুব যত্ন করে কথাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসলো। কথাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ফোন বের করে ডক্টর ইফাসকে ফোন করলো। ডক্টর ইফাস ওপাশ থেকে ফোন রিসিভ করে বলল, হ্যাঁ বাবা বলো। স্পর্শ বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, এত রাতে বিরক্ত করতে হলো আপনাকে। ডক্টর ইফাস বলল, না বাবা, সমস্যা নেই, বলো কি হয়েছে। স্পর্শ বলল, কথার খুব জ্বর আঙ্কেল, আমি বুঝতে পারছি না কি করব। ডক্টর ইফাস বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। স্পর্শ বলল, না, আপনার আসতে হবে না। আপনি কোথায় আছেন আমাকে বলুন, আমি চলে আসছি। ডক্টর ইফাস বলল, আমি হসপিটালে আছি, জরুরি একটা অপারেশন ছিল, তাই আর যেতে পারিনি। তুমিও কি হসপিটালে নিয়ে আসতে পারবে তো? স্পর্শ বলল, হ্যাঁ আঙ্কেল, আমি এক্ষুনি আসছি। হসপিটালের উদ্দেশ্যে স্পর্শ গাড়ি স্টার্ট দিল। হসপিটালে পৌঁছে কথাকে গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে ডক্টর ইফাসের চেম্বারে চলে গেল স্পর্শ। ডক্টর ইফাসের চেম্বারে বেডে কথাকে শুয়ে দিল। ইফাস কথার কাছে এসে কথাকে চেক করে বলল, এই জ্বরটা কি ওর প্রায়ই হয়? স্পর্শ বলল, না আঙ্কেল, আজ সন্ধ্যায় বৃষ্টিতে ভিজেছিল, তাই হয়তো জ্বর এসেছে। ডক্টর ইফাস মুখটা মলিন করে বলল, না স্পর্শ, এই জ্বর বৃষ্টিতে ভেজার কারণে হয়নি। স্পর্শ ভুরু কুচকিয়ে বলল। তাহলে? ডক্টর ইফাস কথার মুখের দিকে মলিন মুখে তাকিয়ে আবারও খুব ভালো করে তাকে চেক আপ করলো। স্পর্শ ডক্টর ইফাসের মলিন মুখ দেখে বলল, কি হয়েছে আঙ্কেল? ডক্টর ইফাস জানে স্পর্শ এই মেয়েটাকে কতটুকু ভালোবাসে, তাই ডক্টর ইফাস স্পর্শকে বলল, না ঠিক আছে, তেমন কিছু না, মনে হয় বৃষ্টিতে ভেজার কারণেই জ্বর হয়েছে। তুমি ওকে এখন নিয়ে যাও, আমি জ্বরের ওষুধ দিয়ে দিচ্ছি, আশা করি ও ভালো হয়ে যাবে। স্পর্শ বলল। আচ্ছা ঠিক আছে। ডক্টর ইফাস স্পর্শকে কিছু ওষুধ লিখে দিল। স্পর্শ কথাকে রেখে ওষুধ আনতে চলে গেল। স্পর্শ চলে যাওয়ার পর ডক্টর ইফাস কথার হাত থেকে কিছু রক্ত বের করে নিল টেস্ট করার জন্য। ওনার সন্দেহ সঠিক নাকি ভুল সেটাই পরীক্ষা করার জন্য। ডক্টর ইফাস রক্ত বের করতে হাতে সুই ঢুকানোর ফলে কথার ঘুম ভেঙে গেল। ডক্টর ইফাস রক্তের সিরিজটা টেবিলে রেখে কথাকে বলল, কথা, তোমার কি খুব খারাপ লাগছে মা? এই জ্বরটা কি তোমার প্রায়ই হয়? কিন্তু কথা জ্বরে ঘরে ডক্টর ইফাসের কথা ভালো করে বুঝতে না পেরে বলল, আমি এখানে কেন? স্পর্শ কোথায়? ডক্টর ইফাস বলল, স্পর্শ আসছে মা, এক্ষুনি চলে আসবে। কথা শুয়ে থেকে উঠে বসলো। স্পর্শ ওষুধ কিনে ওষুধ একেবারে গাড়িতে রেখে তারপর আবার ডক্টর ইফাসের চেম্বারে এলো। স্পর্শ চেম্বারে এসে দেখে কথার ঘুম ভেঙে গেছে। স্পর্শ কথার কাছে এসে বলল, কথা, তোমার ঘুম ভেঙে গেছে? কথা বলল কিছু না বলে শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। স্পর্শ ডক্টর ইফাসের উদ্দেশ্য বলল, আঙ্কেল আমি তাহলে ওকে নিয়ে যাই? ডক্টর ইফাস বলল, হ্যাঁ নিয়ে যাও, ঠিক মতো ওষুধগুলো খাইয়ে দিও। স্পর্শ কথাকে কোলে নিতে চাইলে কথা তাকে বাধা দিয়ে বলল, আমি হেঁটে যেতে পারবো। স্পর্শ বলল, তোমার শরীর এখনো অনেক দুর্বল কথা, তুমি পারবে না। কথা বলল, আমি পারবো। স্পর্শ কথার হাত ধরে তাকে বেড থেকে নামতে সাহায্য করলো। স্পর্শ আর কথা ডক্টর ইফাসের চেম্বার থেকে বেরিয়ে গেল। স্পর্শ আস্তে আস্তে কথাকে ধরে হাঁটছে। কিছুটা দূর আসতেই দুর্বলতায় কথার মাথা ঘুরে গেল। স্পর্শ সঙ্গে সঙ্গে কথাকে কোলে তুলে নিয়ে বলল, স্টুপিড, আমি বলেছিলাম না তুমি পারবে না। কথাও চুপটি করে স্পর্শের বুকে মুখ গুজে নিল। স্পর্শ কথাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও তার পাশে বসে তাকে বুকে টেনে তার গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে দিল। কথার এলোমেলো খোলা চুলগুলো ঠিক করতে করতে বলল, তুমি আজ রাত্রে কোথায় ছিলে তোমার মনে আছে?
কথা মাথা নেড়ে বলল। শাহরিয়ার মঞ্জিলে। স্পর্শ হেসে বলল। মনে পড়েছে তাহলে? কথা মাথা তুলে স্পর্শের দিকে তাকিয়ে বলল। মানে আমি কি ভুলে গিয়েছিলাম? স্পর্শ কথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। তো ম্যাম, এখন হুকুম দিন, আপনাকে এখন কোন বাড়িতে নিয়ে যাব? কথা বলল। এখন ওই বাড়িতেই ফিরে যাই। স্পর্শ কথা চুলের ভাঁজে চুমু দিয়ে বলল। ঠিক আছে। স্পর্শ ফোনটা বের করে শাওনকে ফোন করে বলল সদর দরজা খুলে রাখতে। স্পর্শ কথাকে বুকে জড়িয়ে গাড়ি স্টার্ট দিল। কথা স্পর্শের বুকে মাথা রেখে বলল। আমার জন্য আপনি আজ ঘুমোতে পারেননি তাই না? স্পর্শ বলল। তোমাকে একটু কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় আমি একটা রাতও ঘুমাতে পারি না কথাগুলি। আজ তোমাকে একটু কাছে পেয়ে না হয় আজকেও নির্ঘুম রাত কাটালাম। আজকে এই সুন্দর রাতটা আমি কোনোদিনও ভুলবো না। কথা বলল। আজকের রাতের পর থেকে আমার মনে লোভ জেগেছে আপনার বুকে মাথা রেখে প্রতিটা রাত কাটানোর। স্পর্শের হাত সঙ্গে সঙ্গে থেমে গেল, সাথে গাড়িটাও থেমে গেল। স্পর্শ কথার মুখটা তার বুক থেকে উঁচিয়ে ধরে বলল। আমি খুব তাড়াতাড়ি আমার প্রাণ পাখিটাকে আমার কাছে নিয়ে আসব। আমার পাখিটা প্রতিটা রাত এই বুকের উপর মাথা রেখে শুয়ে থাকবে। এই বুকটা যে হাহাকার করে তার জন্য। স্পর্শের চোখ ছলছল করছে। কথা বলল। আমার না মাঝে মাঝে মনে হয় এই দিনটা খুব কাছে, আবার কেন জানি মনে হয় এই দিনটা কখনোই আমার জীবনে আসবে না। স্পর্শ কথা সারা মুখে পাগলের মতো চুমু খেয়ে বলল। খুব তাড়াতাড়ি আসবে কথাগুলি, খুব তাড়াতাড়ি। শাওন আর তুলি সদর দরজা খুলতে গিয়ে দেখে সদর দরজা লক করা। তারা দুজনের দিকে তাকালো। শাওন আস্তে করে বলল। এখন কি হবে? দরজা তো লক করা। তুলিও আস্তে করে বলল। এখন ওরা কি করে বাড়ির ভেতরে ঢুকবে? এখন না ঢুকলে তো সকালে সবাই জেনে যাবে কথা আজ সারা রাত স্পর্শ ভাইয়ার সাথে বাড়ির বাইরে ছিল। শাওন বলল। তুমি এক কাজ করো, আফিফা আন্টির কাছ থেকে দরজার চাবিটা নিয়ে এসো, কিন্তু সাবধান আঙ্কেল যেন কোনো কিছু টেন না পায়। ঠিক তখনই পুরো ঘরের লাইট জ্বলে উঠল। সাজিদ দাঁড়িয়ে আছে তাদের সামনে। সাজিদ দরজার দিকে এগিয়ে গিয়ে দরজার লক খুলে দিল। শাওন আমতা করে বলল। আসলে তুলির আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই আমরা একটু বাইরে যেতে চেয়েছিলাম। সাজিদ শাওনের হাতে চাবিটা দিয়ে বলল। ওরা বাড়িতে ঢুকলে দরজাটা লাগিয়ে দিও। এই কথা বলে সাজিদ উপরে চলে গেল। শাওন আর তুলি অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। কথা আবারও ঘুমিয়ে পড়েছে। স্পর্শের বুকে মাথা রেখে তার কথা শুনতে শুনতে কথা আবারও কখন যে ঘুমিয়ে পড়েছে স্পর্শ টেরই পায়নি। কথা বলার এক পর্যায়ে মাথা নুয়ে তাকিয়ে দেখে কথা ঘুমিয়ে আছে। জ্বরে গা পুড়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে কথাকে ওষুধটা খাইয়ে দিতে হবে। তো স্পর্শ তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে বাড়ির সামনে এসে পৌঁছালো। গাড়ি থেকে কথাকে কোলে করে নামিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। শাওন ও তুলি দুজনেই বাড়ির সদর দরজাতেই দাঁড়িয়েছিল। কথাকে স্পর্শের কোলে দেখে তারা এগিয়ে গিয়ে বলল। কি হয়েছে কথার? স্পর্শ বলল। প্রচন্ড জ্বর। শাওন তুলিকে বলল। তুলি আফিফা আন্টিকে ডেকে নিয়ে এসো। তুলির সঙ্গে সঙ্গে আফিফার ঘরের সামনে গিয়ে দরজায় নক করলো। আফিফা ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখে তুলি দাঁড়িয়ে আছে। আফিফা তুলিকে দেখে বলল। কি হয়েছে তুলি? তুলি আফিফার হাত ধরে ঘর থেকে বের করে এনে বলল। তার প্রচন্ড জ্বর আন্টি। আফিফা তাকিয়ে দেখে স্পর্শ কথাকে কোলে করে নিয়ে যাচ্ছে। স্পর্শ কথাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে স্পর্শের চোখ পড়ে সাজিদের দিকে। সাজিদ উপরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়েছিল। স্পর্শ তার থেকে চোখ সরিয়ে কথাকে নিয়ে ঘরে চলে গেল। তুলি আগে গিয়ে মাহিকে ডাকলো দরজা খুলতে। মাহি দরজা খুলে কথাকে এই অবস্থায় দেখে বলল। কি হয়েছে কথার? তুলি বলল। জ্বর এসেছে। স্পর্শ কথাকে শুয়ে দিয়ে ওর গায়ে কম্বল টেনে দিয়ে দূরে সরে গেল। আফিফা কথার মাথার পাশে বসে মেয়ের মাথায় হাত রেখে বলল। এ তো অনেক জ্বর, ডাক্তার ডাকতে হবে তো। স্পর্শ বলল। আমি ডক্টর দেখিয়ে এনেছি, ডক্টরের দেয়া ওষুধগুলো খাইয়ে দিতে হবে ওকে। মাহি কথার দিকে তাকিয়ে বলল। আজও জ্বর এসেছে? কিছুদিন আগেও তো জ্বর থেকে উঠলো। স্পর্শ ভুরু কুচকিয়ে মাহির দিকে তাকালো। আফিফা অবাক হয়ে বলল। কিছুদিন আগেও জ্বর এসেছিল আমার মেয়ের, কিন্তু আমি তো কিছুই জানি না। মাহি বলল। হ্যাঁ, এই তো 4-5 দিন আগে কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল কথার। আমি রাতে অনেক জলপত্তি দেওয়ার কিছুটা কমে গেছে। আর কথাও একটা ওষুধ খেয়ে নিল, কিছুক্ষণ পরেই জ্বর থেমে গেছিল। আফিফা বলল। কথা তো আমাকে কিছু বলেনি। মাহি বলল।
সাজ্জাদ ভাইয়াকে নিয়ে বাড়ির সবাই টেনশনে ছিল, তাই হয়তো বলতে চায়নি। কাঁপুনি দিয়ে জ্বর এসেছে কথার। আফিফা মেয়ের মাথায় হাত বুলিয়ে মেয়েকে ডেকে তুলল। স্পর্শ কথাকে বসিয়ে দিয়ে নিজের হাতে কথাকে ওষুধ খাইয়ে দিল। ওষুধ খাইয়ে দিয়ে স্পর্শ কথার কাছে বসে বলল, এর আগেও তোমার জ্বর এসেছিল কথাগুলি? কথা মাথা নাড়িয়ে বলল, না। মায়ে ভুরু কুচকিয়ে বলল, কিন্তু তোর তো জ্বর এসেছিল কথা। কথা মাহির দিকে তাকিয়ে বলল, আমার মনে পড়ছে না, আমার খুব ঘুম পেয়েছে, আমি পরে কথা বলবো। এই কথা বলে কম্বল টেনে শুয়ে পড়ল কথা। মায়ের হাত ধরে বলল, মা, তুমি আজ আমার কাছে শুবে? আফিফা মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমি আজ তোর পাশেই শুব। কথা মায়ের কোলে মাথা রেখে আবারও ঘুমিয়ে পড়ল। আফিফা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্পর্শ কথার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু না বলে বাইরে বেরিয়ে গেল। স্পর্শ সাজিদের রুমে গিয়ে দেখে সাজ ঘরে নেই। বারান্দায় গিয়ে দেখে সাজিদ চোখ লাল করে সিগারেট টানছে। স্পর্শ হেসে তার কাছে এগিয়ে গিয়ে বারান্দার রেলিংয়ে 2 হাত চেপে ধরে আকাশের দিকে তাকিয়ে বলল, আমার ধারণা ছিল এই পৃথিবীতে মনে হয় আমি একাই খারাপ, আজ নতুন করে আরেকজন সঙ্গী পেলাম। সাজিদ দাঁতে দাঁত চেপে বলল, স্পর্শ, তুই এখন এখান থেকে যা, আমার ভালো লাগছে না। স্পর্শ ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে আবার বিয়ারের একটা বোতল নিয়ে আবারও সাজিদের সামনে এলো। ঘর থেকে একটা মাদুর এনে বারান্দার ফ্লোরে বিছিয়ে দিল। সাজিদ স্পর্শের দিকে ভুরু কুচকিয়ে তাকিয়ে আছে। হাতে সিগারেটটা লম্বা করে একটান দিয়ে ফেলে দিয়ে বলল, কি করছিস তুই? স্পর্শ ঘর থেকে 2টো গ্লাস এনে মাদুরে হাঁটু বাজ করে বসে পড়ল। সাজিদের হাত টেনে বসিয়ে দিয়ে বলল, বললাম না সঙ্গী পেয়েছি, তাই সঙ্গীর সাথে এই পর্বটাও হয়ে যাক। স্পর্শ বিয়ারের বোতল খুলে 2টো গ্লাসে বিয়ার ঢেলে নিল। একটা গ্লাস সাজিদের দিকে এগিয়ে দিয়ে বলল, নে। সাজিদ তীক্ষ্ণ চোখে স্পর্শের দিকে তাকিয়ে আছে। স্পর্শ হাতটা বাড়িয়ে রেখেই বলল, খেয়ে দেখতে পারিস, মনের কষ্ট কমে যাবে। সাজিদ সঙ্গে সঙ্গে স্পর্শের হাত থেকে গ্লাসটা নিয়ে একটানে পুরো গ্লাসের মদ শেষ করে ফেলল। প্রথমবার খাওয়াতে সাজিদ চোখ মুখ খিচিয়ে নিয়েছে। স্পর্শ অন্য গ্লাসের মদটা একটানে খেয়ে ফেলল। স্পর্শ তার গ্লাসে আরও একটু বিয়ার ঢালতে যাবে, তার আগে সাজিদ বিয়ারের বোতলটা তুলে নিয়ে বিয়ারের বোতল টেনে খাওয়া শুরু করলো। স্পর্শ সাজিদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, আস্তে টান ভাই, আমার জন্য কিছু রাখ। সাজিদ একটানে অনেকটা বিয়ার খেয়ে বিয়ারের বোতলটা ফ্লোরের সাথে চেপে ধরে বড় বড় নিঃশ্বাস ফেলে বলল, কথা তোকে কেন ভালোবাসলো বলতো? স্পর্শ হেসে বলল, কারণ ওর চয়েস খারাপ। সাজিদ বলল, আমি কখনোই ভাবিনি ও আমার থেকে দূরে চলে যাবে। ওর দূরে যাওয়ার পথ তো আমি বন্ধ করে দিয়েছিলাম, তাই না? ওর একটা একটা করে বিয়ে ভেঙেছি আমি, যাতে কথা আমার ছাড়া আর অন্য কারো না হয়। কিন্তু যে চলে যায় তাকে যত বেঁধেও রাখা যায় না। আমি সেটা বুঝতে পারিনি। চোখের পানি ফেলে দিয়ে বলল, আমার মনটা ভেঙে চুর মার করে দিয়ে কেন চলে গেলি কথা? স্পর্শ বলল, কেন শুধু শুধু আমার বউটাকে এত অপবাদ দিচ্ছিস বলতো? আসলে তুই ওকে ভালোই বলতে পারিসনি। যদি ভালোবাসতিস তাহলে কি করে থাকতিস ওকে ছেড়ে দূরে? শুধু বিয়ে ভেঙে দিয়েই ক্ষান্ত হয়ে বসেছিলিস? বুকের ভেতর মন বলেও তো কিছু একটা আছে, ভুলে গিয়েছিলি? ভয় হয়নি তোর? আমার মতো কেউ এসে তোর কাছ থেকে ওকে কেড়ে নিয়ে যেতে পারে একবারের জন্য মনে হয়নি তোর? সাজিদ বলল, ঠিকই বলেছিস। আসলে আমি ভেবেছিলাম আমার কথা হয়তো আমাকে ভালোবাসে, অন্য কাউকে সে কখনো মন দিবে না। কিন্তু ভাবতেই পারিনি যে অন্য কাউকে মন দিয়ে এভাবে আমার কাছ থেকে দূরে চলে যাবে। কিন্তু বিশ্বাস কর, আমি ওকে সত্যি খুব ভালোবেসেছি। স্পর্শ বলল, আমার থেকে ভালো ওকে আর কেউ বাসতে পারবে না। পাগলের মতো ভালোবাসি ওকে। হ্যাঁ, ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিলাম, তাই তো হারানোর ভয়ে ওকে আরো বেশি করে ভালোবাসি। ওকে কখনো হারাতে দেব না আমি, কখনো না। সাজিদ হেসে বলল, ধরে রাখতে পারবি তো ওকে? ছোট কাকুর হাতে খুব তাড়াতাড়ি ডিভোর্সের কাগজ চলে আসবে। ছোট কাকুর চোখ দেখেই কথা তরতর করে ডিভোর্সের কাগজে সই করে দিবে। স্পর্শ বলল, কথা কখনোই ডিভোর্সের কাগজে সই করবে না, আর যদি ও করে তাহলে আমি কখনোই সই করব না। আমি সই না করলে কি ডিভোর্স হবে? সাজিদ কিছু বলল না। স্পর্শ আবারও বলল, আচ্ছা মনে কর আমি কথাকে ডিভোর্স দিয়ে দিলাম, ডিভোর্সের পর কি তুই কথাকে বিয়ে করবি? সাজিদ বলল, যদি করি তাহলে ক্ষতি কি? স্পর্শ বলল, কিন্তু আমি জানি তুই কথাকে বিয়ে করবি না। সাজিদ বলল, এই ধারণা কেন? স্পর্শ বলল, ধারণা নয়, বিশ্বাস।
সাজিদ বলল। কিন্তু কেন এই বিশ্বাস? স্পর্শ বলল। কারণ তুই ভালোবাসার কাঙ্গাল। তুই জানিস কথা তোকে কখনোই ভালোবাসবে না, তাই তুই কখনো কথাকে বিয়ে করবি না। সাজিদ চোখের পানি ছেড়ে বলল। হ্যাঁ, ঠিকই বলেছিস। দূরে থেকে ওর বিরহ আমি সহ্য করতে পারবো, কিন্তু কাছে থেকে ওর ভালোবাসা না পাওয়ার কষ্ট আমি কখনোই সহ্য করতে পারবো না। স্পর্শ বলল। কথা তোকে ভালোবাসিনি, কিন্তু তোকে অন্য একজন ভালোবাসে। জানিস সে কে? সাজিদ ভুরু কুচকিয়ে বলল। আমাকে ভালোবাসে? স্পর্শ বলল। হ্যাঁ, মাহি। মাহি তোকে ভালোবাসে সাজিদ। সাজিদ অবাক হয়ে বলল। মাহি? মাহি আমাকে ভালোবাসে? স্পর্শ গ্লাসে বিয়ার ঢেলে সবটুকু বিয়ার খেয়ে বলল। তোর মতোই, সেই ছোট্টবেলা থেকে। সাজিদ বলল। কিন্তু মাহি তো আমাকে কখনো কিছুই বলেনি। স্পর্শ বলল। তোর ভালোবাসার কথা জেনে হয়তো মেয়েটা তোকে কিছুই বলতে পারেনি। সাজিদ বলল। ভালোই হয়েছে কিছু বলেনি, তাহলে হয়তো কারো মন ভাঙার মতো পাপ আমাকেও করতে হতো। স্পর্শ ভুরু কুচকিয়ে বলল। মানে কি? একটা মেয়ে তোকে ভালোবাসে আর তুই বলছিস মন ভাঙার মতো পাপ করতে হবে না? সাজিদ বলল। তাহলে কি করব? স্পর্শ বলল। ওকে নিয়ে নতুন করে জীবন শুরু করবি। সাজিদ সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে বলল। আমি আমার জীবনের সাথে কখনো কাউকে জড়াতে পারবো না। আমি যেমন কথাকে বিয়ে করে নিজে ঠকতে চাই না, ঠিক তেমনই আমি কাউকে বিয়ে করে ওই মানুষটাকে ঠকাতে চাই না। স্পর্শ বলল। মানে কি? তুই সারা জীবন আমার বউকে ভালোবেসে যাবি? সাজিদ বলল। তোর বউকে নয়, আমি আমার ভালোবাসাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিব। স্পর্শ হাততালি দিয়ে বলল। বাহ বাহ, দেবদাসের অ্যাওয়ার্ডটা তোকে দেওয়া উচিত। অন্যের বউকে ভালোবেসে জীবন কাটিয়ে দিতে তোর লজ্জা করবে না? সাজিদ হাত দেখিয়ে স্পর্শকে থামিয়ে দিয়ে বলল। প্লিজ স্পর্শ, অনন্ত এই ব্যাপারে আমাকে একটু নিজের মতো করে থাকতে দে। আমি কখনোই তোদের জীবনে বাধা হয়ে দাঁড়াবো না। আমি খুব তাড়াতাড়ি চলে যাবো এই দেশ ছেড়ে। তখন আর আমার মুখও দেখতে হবে না। তখন নিশ্চয়ই তুই শান্তি পাবি। স্পর্শ বলল। এসব বলে কোনো লাভ নেই। তুই বিয়ে না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। সাজিদ বলল। কেন? তুই তো বিশ্বাস করিস তোদের যদি ডিভোর্সও হয়ে যায় তাহলে আমি কথাকে কখনোই বিয়ে করব না। স্পর্শ বলল। হ্যাঁ, ডিভোর্স? আচ্ছা বলতো, তোর বাবা চাচারা আমাদের ডিভোর্সটা কেন দিতে চাইছে? তোর জন্য? শুধুমাত্র তোর কথা চিন্তা করে ওরা আমার সাথে কথার বিয়ে ভেঙে দিয়ে তোর সাথে কথার বিয়ে দিতে চাইছে, কারণ তুই অন্য কাউকে বিয়ে করতে চাস না। তুই যদি অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়ে যেতিস তাহলে আমাদের ডিভোর্স নিয়ে এত কথা হতো না। সাজিদ বলল। আমি সবাইকে বলে দিয়েছি আমি কথা ডিভোর্সের পরও কথাকে বিয়ে করব না। এরপরও যদি ওরা আমার কথা না শুনে তাহলে আমার আর এখানে কি করার আছে? স্পর্শ বলল। তুই কি বুঝতে পারছিস না? তোর বাড়ির সবাই তোর জন্য চিন্তিত। তারা চাইছে আমার সাথে কথার বিয়ে ভেঙে দিয়ে তোর সাথে কথার বিয়ে দিতে, যাতে তোর জীবনটা সুন্দর হয়। একটা পরিবার অবশ্যই তাদের বাড়ির ছেলের কথাই আগে ভাববে, সেটাই স্বাভাবিক। আর সেই জন্যই তারা এই ডিভোর্স পেপার নিয়ে উঠে পড়ে লেগেছে। তুই তো মানিস যে কথা আমাকে ভালোবাসে, সে একমাত্র আমার সাথেই সুখী হবে। তাহলে কেন ওকে সুখী হতে দিচ্ছিস না? সাজিদ বলল। আমি সব সময় চাই কথা সুখী হোক। স্পর্শ বলল। তাহলে নিজে বিয়ে করে অন্তত আমাদের পথটা ক্লিয়ার করে দে। তুই বিয়ে না করা পর্যন্ত এই 3 শ্বশুর কখনোই আমাদের এক হতে দেবে না। সাজিদ বলল। আমি কাউকে বিয়ে করতে পারবো না। স্পর্শ বলল। কাউকে না, শুধু মাহিকে বিয়ে করলেই হবে। মেয়েটা তোকে প্রচণ্ড ভালোবাসে। মেয়েটাকে বিয়ে করে অন্তত মেয়েটার ভালোবাসাটাকে সার্থক কর। সাজিদ বলল। একটা ভালোবাসা তখনই সার্থক হয় যখন একজন অপরজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু আমি তো কখনোই মাহিকে ভালোবাসা দিতে পারবো না। স্পর্শ সাজিদের কাঁধে হাত রেখে বলল। ভাই, আমি মুখে যতই বলি তুই আমার শত্রু, কিন্তু আমি মন থেকে চাই তুই সুখী হ। তুই একবার মাহিকে বিয়ে করে নে। মেয়েটা খুব ভালো, তোকে অসম্ভব ভালোবাসে। ওর মতো ভালোবাসতে খুব কম মানুষই পারে। তোকে সবটা দিয়ে ভালোবাসার পরও ও চায় যাতে তুই কথাকে নিয়ে সুখী হোস। ও তোকে সুখী দেখতে চায়। এই মেয়েই পারবে ওর ভালোবাসা দিয়ে তোকে সুখী করতে। তুই ওকে বিয়ে করে নে সাজিদ। সাজিদ নিজের কাঁধ থেকে স্পর্শের হাত সরিয়ে বলল। আমি তো বললাম আমি বিয়ে করতে পারবো না।
কেন আমাকে বারবার বিয়ের কথা বলছিস? হ্যাঁ, স্পর্শ দাঁতে দাঁত চেপে বলল। ঠিকই বলেছিস, তোর আসলে জীবনে সুখী হওয়ারই ইচ্ছে নেই, আর না কারো জীবনকে সুখী করার ইচ্ছে আছে। আসলে তোর মধ্যে সেই গুণটাই নেই। তুই শুধু মুখে বলিস তুই কথাকে ভালোবাসিস, তুই ওকে সুখী দেখতে চাস। তুই যদি সত্যি ওকে ভালোবাসতিস, ওকে সুখী দেখতে চাইতিস, তাহলে বিয়ে করে আমাদের পথ থেকে সরে যেতিস। তুই কি বুঝতে পারছিস না তুই ওর সুখের জীবনে বাধা হয়ে দাঁড়িয়ে আছিস? নাকি তুই সত্যিই চাস আমার আর কথা ডিভোর্স হয়ে যাক, আর তারপর তুই ওকে খুব সহজেই বিয়ে করে ফেলতে পারিস? এখন তো আমার সেটাই মনে হচ্ছে। যদি তা না হতো তাহলে নিজে বিয়ে করে আমাদের পথ থেকে সরে যেতিস। কথাকে নিজের কাছে নিয়ে যেতে তোর মতো ছেলেকে আমি কখনোই পরোয়া করতাম না, আর না এই পরিবারকে পরোয়া করতাম। শুধু আমার কথাগুলি চায় আমি যেন ওর পরিবারের সম্মতি নিয়ে ওকে আমার সঙ্গে নিয়ে যাই। ওর চাওয়াটাই আমার কাছে সব কিছু, কিন্তু তোর জন্য এই কাজ কখনোই সম্ভব নয়। স্পর্শ সামনে থাকা বিয়ারের বোতলটাতে লাথি মেরে ফেলে দিল। ছিটকে গিয়ে বিয়ারের বোতলটা ভেঙে গেল। স্পর্শ বারান্দা থেকে চলে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সাজিদ বারান্দাতেই দাঁড়িয়ে রইল। খুব সকাল সকালই কথা ঘুম থেকে উঠে পড়ল। আফিফা মেয়ের শরীরের হাত রেখে দেখে জ্বর একদমই নেই। আফিফা মেয়ের কপালে চুমু দিয়ে বলল, একদম ভালো হয়ে গেছে আমার মেয়ে। কিন্তু কথার ভিতরে ভিতরে শরীরটা এখনো দুর্বল। তারপর ও কথা হাসলো। আফিফা আবারও জিজ্ঞেস করলো, কি খাবি মা? তোর পছন্দের আলুর পরোটা করে দেই? কথা মাথা নেড়ে না করে বলল, না মা, আমি কিছু খাবো না। আফিফা বলল, না খেলে হবে না মা, মাত্রই জ্বর থেকে উঠেছিস, খেতে ভালো লাগবে না, তারপরও খেতে হবে। আমি তোর জন্য খাবার বানিয়ে আনছি। এই কথা বলে আফিফা চলে গেল। কথা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে বারান্দায় মুক্ত বাতাসে দাঁড়ালো। কাল রাতের কথা মনে আসতে কথার মনে অদ্ভুত এক অনুভূতি দোলা দিয়ে উঠল। হাসি ফুটে উঠল কথার ঠোঁটে। আনমনেই বলে উঠল, পাগল। পেছন থেকে কেউ বলে উঠল, শুধু তোমার জন্য। পেছন ফিরে তাকাতেই দেখে কেউ নেই। কথা ভুরু কুচকাল, কিন্তু সাথে স্পষ্ট শুনল। কথা বলল, আমি তো স্পষ্ট শুনলাম, নাকি সত্যি সত্যি আমার মনের ভুল? আমি কি ওনাকে দিনেও স্বপ্ন দেখছি? ঠিক সেই সময় স্পর্শ দেয়ালের আড়াল থেকে কথার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি তো চাই তুমি দিন রাত সারাক্ষণ আমাকেই স্বপ্নে দেখো। স্পর্শকে দেখে কথার মুখে তৃপ্তির হাসি। স্পর্শ কথার কাছে গিয়ে তার মাথায় হাত রেখে বলল, জ্বর কমেছে কিছুটা? কথা মাথা নেড়ে বলল, স্পর্শ কথাকে ভেঙ্গিয়ে বলল, কিন্তু কাল রাতে তো আমাকে ভয় দেখিয়ে ফেলেছিলে। কথা বলল, সত্যি ভয় পেয়েছেন আপনি? স্পর্শ কথাকে কাছে টেনে বলল, আমার প্রাণ পাখিটার কষ্ট হলে আমি ভয় পাবো না বলো? তুমি যে আমার জীবন। কথা স্পর্শের চুল ঠিক করে দিতে দিতে বলল, কাল সারা রাত তো ঘুমোতে পারেননি, এত তাড়াতাড়ি কেন ঘুম থেকে উঠে পড়লেন? স্পর্শ কথার গালে হাত রেখে বলল, আমার প্রাণ পাখিটার শরীর ভালো হয়েছে কিনা সেটা জানার জন্য মনটা অস্থির হয়েছিল। কথা স্পর্শকে ঠেলে সরিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে বলল, এসব কিছু না, কাল রাতে হঠাৎ করে বৃষ্টিতে ভিজেছি তো, তাই জ্বর চলে এসছে। স্পর্শ কথার হাত ধরে টেনে তার দিকে ফিরিয়ে বলল, কিন্তু এর আগেও নাকি তোমার জ্বর এসেছিল? কথা বলল, হ্যাঁ এসেছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই ভালো হয়ে গেছে। স্পর্শ বলল, কিন্তু আমি তোমাকে আজ আবার ডক্টরের কাছে নিয়ে যাব, ভালো করে চেক আপ করে নিয়ে আসবো তোমাকে। কথা বলল, আমি নিজেই তো ডক্টর, আপনি আমাকে কি ডক্টর দেখাবেন? আমি বলছি তো আমি ভালো আছি, আর চেক আপ করতে হবে না। স্পর্শ বলল, এতটা শিওর? কথা মাথা নেড়ে বলল, স্পর্শ কথাকে কাছে টেনে বলল, তুমি যদি ডক্টর হও তাহলে বলো তো আমার কি অসুখ আছে? কথা হেসে বলল, আপনার একটাই অসুখ, তা হলো ভালোবাসা। স্পর্শ হেসে বলল, তাহলে ডক্টর ম্যাম এই অসুখের ওষুধ কি বলুন? কথা বলল, আপনার প্রাণ পাখি কথা কলি। স্পর্শের মনের ভেতর সুখের হাওয়া বয়ে গেল। স্পর্শ কথার মাথাটা তার বুকে শক্ত করে চেপে ধরে বলল, তুমি আমার অসুখ, আর তুমি আমার ওষুধ, তুমি আমার ভালোবাসা। ঠিক সেই সময় আফিফা ভেড়ানো দরজাটা ঠেলে খাবার হাতে নিয়ে ঘরে ঢুকলো। তার পেছন পেছন সুরভিও ঢুকলো। আফিফার মুখে কথার জ্বরের কথা শুনে সেও এসেছিল ছেলের বউকে দেখতে। তাদেরকে দেখে স্পর্শ আর কথা তৎক্ষণাৎ দুজন দুজনের থেকে আলাদা হয়ে দূরে সরে গেল। কথা অন্যদিকে মুখ করে চোখ মুখ খিচে রেখেছে। স্পর্শ অন্যদিকে মুখ করে ফোন বের করে ফোনে মনোযোগ দিল।
যেন কিছুই হয়নি। ছেলে মেয়েকে এই অবস্থায় দেখে তারাও কিছুটা সংকোচে পড়ে গেল। সুরভি মুখে হাসি ফুটিয়ে বলল, ভাবি, আপনি খাবারটা রেখে যান, স্পর্শ কথাকে খাইয়ে দেবে। সুরভির মুখে এই কথা শুনে কথা আরো লজ্জা পেয়ে গেল, কিন্তু স্পর্শ মুস্কি মুস্কি হাসছে। আফিফা এসে খাবারটা রেখে চলে গেল। তারা চলে যাওয়ার পর স্পর্শ দরজাটা লক করে দিল। কথার কাছে গিয়ে পেছন থেকে কথাকে জড়িয়ে ধরলো। কথাকে বলল, ওনারা কি মনে করলো বলুন তো? স্পর্শ বলল, কি মনে করবে আবার? আমাদের সময় তো ওনারাও পার করেছেন, তাই তো আমরা এই পৃথিবীতে এসেছি। কথার সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করলো। নিজের সর্বস্ব দিয়ে স্পর্শের হাতে একটা চিমটি কাটলো। স্পর্শের মুখে উফ শব্দ করলো। কথা বলল, তো নির্লজ্জ কেন আপনি? স্পর্শ বলল, নির্লজ্জ হওয়ার কি আছে, প্রাকৃতিক নিয়মই তো এটা। একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনের কাছে আসবে, খুব কাছে, তারপর তাদের মধ্যে নতুন এক অস্তিত্বের সৃষ্টি হবে। স্পর্শ কথাকে তার নিজের দিকে ফিরিয়ে তার গালে হাত রেখে বলল, আমাদের দুজনের মাধ্যমে নতুন এক অস্তিত্ব কবে সৃষ্টি হবে বাকি বউ? কথা স্পর্শের দিকে অবাক হয়ে তাকালো। যেখানে সে বিয়েটা নিয়েই দোটানায় আছে, সেখানে এই পাগল লোকটা বাচ্চা কাচ্চা নিয়ে ভাবছে। কথার এভাবে তাকিয়ে থাকা দেখে স্পর্শ ভুরু নাচালো। কথা লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল। স্পর্শ খাবারের প্লেটটা হাতে নিয়ে কথার মুখে খাবার নিতেই কথা মাথা নেড়ে বলল না করলো। স্পর্শ চোখ রাঙাতেই কথা সঙ্গে সঙ্গে খাবার মুখে তুলে নিল। স্পর্শ হাসলো। নিজের ঘরে মাকে দেখে আরিফ মাহমুদ শোয়া থেকে উঠে বসলো। আরিফ মাহমুদ মাকে হাত ধরে তার পাশে বসালো। আরিফ মাহমুদ বলল, কিছু বলবে মা? রাহেলা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বিয়ে করবি না বাবা? আরিফ মাহমুদ বলল, মা। রাহেলা বেগম ছেলের হাত ধরে বলল, আর না করিস না বাবা, ছেলে মেয়ের বিয়ে দেওয়া বাবা মায়ের দায়িত্ব। মরার আগে এই দায়িত্বটা পালন করতে না পারলেও মরেও শান্তি পাবো না বাবা। তোর বাবা তো তোর উপর রাগ করে থাকে শুধু তোর বিয়ের জন্য। এবার যদি বিয়ে না করিস তাহলে তোর বাবা বলেছে তোকে তার কবরে মাটি দিতেও নিষেধ করবে। এই কথা বলে রাহেলা বেগম কাঁদতে শুরু করলো। আরিফ মাহমুদ বলল, ঠিক আছে মা, আমি বিয়ে করব, কিন্তু কম বয়সের কোনো মেয়েকে আমি বিয়ে করব না। রাহেলা বেগম বলল, ছায়াকে বিয়ে করবি বাবা? আরিফ মাহমুদ মাথা নুইয়ে বলল, ও আমাকে বিয়ে করবে না মা। রাহেলা বেগম বুঝতে পারলো আরিফ ছায়াকে বিয়ে করতে রাজি। রাহেলা বেগম খুশি হয়ে বলল, তুমি যেভাবেই হোক ছায়াকে রাজি করাবো। আরিফ কিছু বলল না। রাহেলা বেগম খুশি হয়ে বলল, আমি সবাইকে বলে আসি, দেখবি সবাই খুশি হবে। রাহেলা বেগম উঠে চলে গেল। আরিফ মাহমুদ মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। স্ত্রীর মুখে মেয়ের কাল রাতে জ্বর এসেছে শুনে ঘুম থেকে উঠে আকরাম মাহমুদ কথার রুমের সামনে এসে দেখে দরজার ভিতর থেকে লক করা। আফিফা সুরভি যাওয়ার পর স্পর্শ দরজা লক করে দিয়েছিল। স্পর্শ কথাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। বাইরে থেকে আকরাম মাহমুদ দরজায় নক করে বলল, কথা মা, দরজাটা খোল মা, বাবা এসেছে তোকে দেখতে। বাবার কণ্ঠ শুনে কথা চমকে উঠল। ভয়ে তার বুক ধুকভুক করছে, কিন্তু স্পর্শ বিরক্ত হয়ে দরজার দিকে তাকিয়ে আবার শান্ত চোখে কথাকে পরোটা ছিঁড়ে কথার মুখের সামনে ধরল। কথা স্পর্শের হাত সরিয়ে দিয়ে অস্থির হয়ে বলল, বাবা এসছে, এখন কি হবে? স্পর্শ বলল, কি আর হবে, দাঁড়িয়ে থাকুক দরজার বাইরে। কথা বসা থেকে দাঁড়িয়ে গিয়ে স্পর্শের হাত ধরে বলল, আপনি বারান্দায় গিয়ে লুকিয়ে পড়ুন, আমি দরজা খুলে দিচ্ছি। স্পর্শ হাতে খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে দাঁড়িয়ে বলল, আমি লুকাবো কেন? আমি চোর নাকি ডাকাত? আমি আমার বউয়ের ঘরে এসেছি, আমি কোথাও লুকাতে পারবো না। আকরাম মাহমুদ বাইরে থেকে আবারও ডাকতে লাগলো। কথা আবার স্পর্শের হাত ধরে বলল, আপনি বুঝতে পারছেন না, বাবা আপনাকে এই ঘরে দেখে রেগে যাবে। স্পর্শ বলল, তোমার বাবা আমাকে দেখে রেগে যাওয়ার কি আছে? এমনিতেই ওনাদের জন্য অনেক স্যাক্রিফাইস করছি, এখন যদি বউয়ের অসুস্থতার সময়ও বউয়ের পাশে কিছুক্ষণ বসতে না পারি তাহলে কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। এই কথা বলে স্পর্শ দরজার দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই কথা তার হাত ধরে বলল, কি করছেন আপনি? দরজা খুলতে যাচ্ছেন? স্পর্শ কথার হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ, দেখি উনি কি করেন। এই কথা বলে স্পর্শ দরজা খুলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। স্পর্শকে দেখে আকরাম মাহমুদ তেলে বেগুনে জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার মেয়ের ঘরে কি করছো? স্পর্শ আকরাম মাহমুদের দিকে তাকিয়ে ঘাটটা বেঁকিয়ে
বলল, নিশ্চয়ই বাসর করতে আসিনি। আকরাম মাহমুদ স্পর্শের দিক থেকে মুখটা সরিয়ে নিয়ে আস্তে করে বলল। নির্লজ্জ একটা ছেলে। স্পর্শ আকরাম মাহমুদের কাছে মুখটা এগিয়ে নিয়ে বলল। কি বলছেন জোরে বলুন, আমার কানে সমস্যা আছে। আকরাম মাহমুদ বলল, বলছি সব সময় আমার মেয়ের পিছনে পিছনে ঘুরঘুর কেন করো? হ্যাঁ, স্পর্শ ভ্রু কুচকিয়ে বলল, বউয়ের পেছনে ঘুরঘুর করবো না তো কি শ্বশুরের পিছনে ঘুরঘুর করব? আমি তো আপনার থেকে ঢের ভদ্র আছি, আপনি তো সারাক্ষণ আপনার বউয়ের পিছনে ঘুরঘুর করেন। আকরাম মাহমুদ অবাক হয়ে বলল, আমি কখন আমার বউয়ের পিছনে ঘুরঘুর করলাম? স্পর্শ বলল, কেন? যখন তখন বউকে চিৎকার করে ঘরে ডেকে নিয়ে যাচ্ছেন, আবার রাতেও বউয়ের সাথে এক ঘরে ঘুমান। আমি কি আমার বউয়ের সাথে এক ঘরে ঘুমাই, নাকি যখন তখন বউকে ঘরে ডেকে নিয়ে যাই? আকরাম মাহমুদ কাশতে শুরু করলো। কথা ঘরের ভেতর থেকে সব শুনছে। স্পর্শের কথা শুনে সেও অবাক হয়ে গেছে, কিন্তু এখন বাইরে বের হওয়ার সাহস নেই তার। আকরাম মাহমুদ আমতা আমতা করে বলল, বারবার ডেকে নিয়ে যাই সেটা তো আমার জিনিসপত্র খুঁজে দেওয়ার জন্য, আর আমার বউয়ের সাথে আমি রাতে এক ঘরে শোবো না? আশ্চর্য তো। স্পর্শ বলল, তাহলে আমার বউয়ের ঘরে আমাকে দেখে এরকম আশ্চর্য হয়ে গেলেন কেন? আপনার সময় 16 আনা আর আমার সময় 4 আনাও না। কেন, আমি কি আপনার থেকে কবুলটা কম জোরে বলেছি নাকি? আপনার থেকে অনেক জোর গলায় বলেছি। আকরাম মাহমুদ বলল, হ্যাঁ মনে পড়ছে, কবুল। আমার মেয়েকে যে তুমি কবুল বলে বিয়ে করেছো সেটা আমি নিজে কানে শুনিনি। স্পর্শ আকরাম মাহমুদের কাছে মুখটা এগিয়ে নিয়ে বলল, কেন, বিয়ের ভিডিও দেখেননি আপনি? আচ্ছা ঠিক আছে, তাহলে আবারও বিয়ে করব আপনার মেয়েকে, দরকার হলে শতবার বিয়ে করব। পেছন থেকে আজিম মাহমুদ এগিয়ে আসতে আসতে বলল, কোনো দরকার নেই, ডিভোর্সের কাগজ রেডি আছে আমাদের, আর বিয়ে করার প্রয়োজন হবে না। স্পর্শ আজিম মাহমুদের সামনে গিয়ে বলল, আমাদের ডিভোর্স নিয়ে তো আপনার খুব তাড়া। কেন, ডিভোর্সের পর নিজের ছেলের সাথে কথার বিয়ে দিতে চান নাকি? আজিম মাহমুদ বলল, হ্যাঁ, কথার ডিভোর্সের পর আমার ছেলের সাথে কথার বিয়ে হবে। স্পর্শ মনে মনে হাসলো। স্পর্শ আজিম মাহমুদের উদ্দেশ্যে বলল, ডিভোর্সের মানে জানেন তো আপনি? আজিম মাহমুদ বলল, জানবো না কেন, বিয়ে ভেঙে যাওয়া। স্পর্শ বলল, জি, ঠিক এই কথাটাই মাথায় রাখবেন। স্পর্শ চলে যেতে গিয়েও আবার থেমে গিয়ে আকরাম মাহমুদের সামনে গিয়ে বলল, আর আমার বউয়ের সাথে আমাকে এক ঘরে থাকাতে আপনার এত আপত্তি তো? ঠিক আছে, আপনি এই কথাটাও মনে রাখবেন। এই কথা বলে স্পর্শ চলে গেল। আকরাম মাহমুদ আর আজিম মাহমুদ দুই ভাই বুড়ো কুচকে স্পর্শ যাওয়ার দিকে তাকিয়ে আছে। আনাফ শাহরিয়া জগিং করে মাত্র এই ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। বিরক্ত মুখে ছেলেকে সিঁড়ি বেয়ে নামতে দেখে আনাফ শাহরিয়া ছেলের কাছে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে বাপ? দেখে মনে হচ্ছে সাপ হয়ে নেউলের সাথে লেগে এসেছিস। স্পর্শ বলল, নেউল নয় বাবা, অসুর। অসুর, আমার শ্বশুর নামের অসুরগুলো তো আমাকে আমার বউয়ের কাছে ঘেঁষতেই দেয় না। সবগুলোকে জব্দ করতে হবে। আগে বড় দুইটাকে জব্দ করতে হবে, তারপর ছোটটাকে। আনাফ শাহরিয়ার কলার উঁচিয়ে ভাব নিয়ে বলল, ছোটটাকে নিয়ে তুই চিন্তা করিস না, ছোটটাকে আমি জব্দ করব, তুই বড় দুইটাকে জব্দ করার ব্যবস্থা কর। আরিফ মাহমুদ ছায়ার বাড়ির সামনে আনাফ শাহরিয়ারের গাড়ি দেখে বেশ অবাক হলো। বাড়ির ভেতরে ঢুকে দরজায় এসে ইচ্ছে মতো কলিং বেল বাজাতে লাগলো। আনাফ শাহরিয়ার ছায়ার ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। কলিং বেলের আওয়াজ শুনে ছায়া সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখে আরিফ দাঁড়িয়ে আছে। ছায়া কিছু বলার আগে আরিফ ভিতরে ঢুকে গেল। আরিফ ভিতরে ঢুকে দেখে আনাফ শাহরিয়ার আয়েশ করে চা খাচ্ছে। আরিফ মাহমুদ তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে। আরিফকে দেখে আনাফ শাহরিয়ার আবারও চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আরে ছায়া, তোমার হাতের চা তো বেশ ভালো, এখন থেকে কিন্তু প্রতিদিন আসবো তোমার হাতের চা খেতে। ছায়া আনাফের কথা শুনে হাসলো, কিন্তু আরিফ আনাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি এখানে কেন? আনাফ শাহরিয়ার বলল, এমনিতেই। কেন, আমার আশা কি নিষেধ নাকি? কই, ছায়া তো আমাকে কখনো নিষেধ করেনি। ছায়া আরিফকে বলল, আরিফ তুমি বসো না, দাঁড়িয়ে আছো কেন? আরিফ ছায়ার দিকে তাকিয়ে বলল, উনি কি এখানে প্রায়ই আসেন? আনাফ শাহরিয়ার মুস্কি হাসলো। ছায়া বলল, না, কিন্তু কেন? আরিফ আনাফ শাহরিয়ারের পাশে বসে বলল, চা খাবো ছায়া, চা নিয়ে এসো। ছায়া বলল, ঠিক আছে তুমি বসো, আমি চা নিয়ে আসছি। ছায়া চলে যাওয়ার পর আরিফ আনাফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল,
একা বাসায় একটা মেয়ের বাড়িতে বসে চা খাচ্ছেন, সেটা কি আপনার বউ জানে? আনাফ শাহরিয়ার হাসি মুখে বলল, আমি আমার বউকে বলে দিয়েছি তার সতীন ঘর সমস্যা আছে কিনা। আমার বউ আমাকে বলে দিয়েছে তার সতীন ঘর সমস্যা নেই। তার উপর সতীন যদি তার প্রাণপ্রিয় বান্ধবী হয় তাহলে তো কোনো কথাই নেই। আরিফ মাহমুদ সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। খেপে গিয়ে চিৎকার করে বলল, এই কথার মানে কি? আনাফ শাহরিয়ার বলল, আমার বাদর ছেলেটা আমাকে বলেছে তার একটা ছোট মা দরকার। আরিফের চিৎকার শুনে ছায়া তড়িঘড়ি করে রান্নাঘর থেকে দৌড়ে এলো। আরিফের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আরিফ? আরিফ ছায়ার দিকে তাকিয়ে বলল, ছায়া, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিয়ে করবে? ছায়া পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে, পা কাঁপছে তার। আনাফ শাহরিয়ার মুস্কি হাসলো। এতদিনে আরিফ নিজের মনের কথা ছায়ার সামনে স্বীকার করেছে। তাদেরকে একা ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে আনাফ বসা থেকে দাঁড়িয়ে হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার জরুরি একটা কাজ আছে, এক্ষুনি যেতে হবে। এই কথা বলে আনাফ শাহরিয়ার বাড়ি থেকে বেরিয়ে গেল। আরিফ আনাফের যাওয়ার দিকে তাকিয়ে ভুরু কুচকালো। আরিফ ছায়ার কাছে এগিয়ে গিয়ে বলল, ছায়া, ভেবেছিলাম জীবনের প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেছে, বিয়ে করে আর কি করব, কিন্তু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বিয়ে আমাকে করতেই হবে। কিন্তু কেন জানি না বিয়ের কথা ভাবতেই তোমার মুখটা চোখের সামনে ভেসে উঠল। তোমাকে পাশে রেখে বাকিটা জীবন কাটানোর ইচ্ছে আছে। ছায়া, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই তোমারও নিশ্চয়ই এই বিয়েতে আপত্তি নেই। ছায়া অবাক হয়ে আরিফের দিকে তাকালো। ছায়া যে তাকে ভালোবাসে সেটা আরিফ ঠিকই বুঝতে পারত, কিন্তু তারপরও তাকে নিয়ে ঘর বাঁধার ইচ্ছে হয়নি আরিফের। খুব অভিমান হলো ছায়ার, চোখ দিয়ে পানি পড়ছে। এই মানুষটাকে ভালোবেসে জীবনের অর্ধেক সময় কাটিয়ে দিয়েছে, আজ এই মানুষটা নিজে থেকে বিয়ে করে বাকিটা জীবন পাশে থাকার স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু ছায়ার মনে সেই স্বপ্ন বাসা বাঁধছে না। অভিমান ভর করেছে তার মনে। বুঝতে যখন পারতো তখন কেন জীবনের এতটা সময় নষ্ট করলো? কি এমন ক্ষতি হতো তাকে নিয়ে ঘর বাঁধলে? আরিফ আবারও বলল, ছায়া, কথা বলছো না কেন? বিয়ে করবে আমায়? ছায়া এবার আরিফের দিকে তাকিয়ে বলল, তুমি ভুল বুঝছো আরিফ, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। আরিফ বলল, সেটা তো তোমার চোখের পানিই বলে দিচ্ছে। ছায়া চোখের পানি মুছে ফেলে বলল, চোখের পানি যদি সব কিছু বলে দিত তাহলে মানুষের আর মুখের কথা বলার প্রয়োজন হতো না। আমি তোমাকে বলেছি আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, আর আমি তোমাকে বিয়েও করতে পারবো না আরিফ। তোমার পরিবারের মুখের দিকে তাকিয়ে তোমাকে যখন বিয়েটা করতেই হবে তখন তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। বন্ধু হয়ে আমিও তোমার জন্য বিয়ের পাত্রী খুঁজে বের করব। আরিফের চোখ ছলছল করে উঠল, বুকের ভেতর কোথায় যেন ব্যথা করছে। আরিফ সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরদিন হঠাৎ করে আফিফা বেগম অসুস্থ হয়ে পড়ল। বারবার বমি করছে, বাথরুমেও যাচ্ছে। শরীর দুর্বল হয়ে পড়েছে। সবাই বুঝতে পারছে হয়তো ফুড পয়জনিং। কথা মায়ের পাশে বিছানায় বসে আছে। রাহেলা বেগম নিজের মেয়ের মতো পুত্রবধূর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সুরভি, সায়রা, তুলি, মাহি সবাই আফিফা বেগমের ঘরে দাঁড়িয়ে আছে। রিমি এক গ্লাস লেবুর শরবত বানিয়ে শাশুড়ির জন্য নিয়ে এসে বলল। আফিফা বলল, না মা, সকাল থেকে স্যালাইন খেতে খেতে পেট ভরে গেছে, এখন এই শরবত খেতে পারবো না। সায়রা বলল, শরবতটা খেয়ে নাও ভাবি, শরবতটা খেলে ভালো লাগবে। কথা রিমির হাত থেকে শরবতটা নিয়ে মাকে খাইয়ে দিল। আকরাম মাহমুদকে খবর দেওয়া হয়েছে, উনি আসলে আফিফাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণ পরে আকরাম মাহমুদ হন্তদন্ত হয়ে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডক্টরের কাছে নিয়ে গেলেন। মুখে কোনো দিন না বললেও মনে মনে স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসেন তিনি। স্ত্রীর কোনো কিছু হলে যেন দু চোখ অন্ধকার দেখেন। কর্মচারীকে দোকানে রেখে আজিম মাহমুদ বেরিয়েছেন কফি খেতে। মাথাটা কিছুটা ধরা ধরা আছে। কফি খাওয়ার উদ্দেশ্যে দোকানের পাশে রেস্টুরেন্টেই ঢুকে পড়লেন। খালি একটা টেবিলে বসে একটা কফির অর্ডার দিলেন। কফি আসার আগে একজন সুন্দরী মহিলা এসে হাজির হলো আজিম মাহমুদের সামনে। ধপ করে টেবিলে বসে পড়ল। আজিম মাহমুদ কিছু বোঝার আগেই মহিলাটি তার হাত ধরে ফেলল। আজিম মাহমুদ অবাক হয়ে তার দিকে তাকিয়েছে। কে এই মহিলা? কেন এসেছে তার কাছে? কিছু না বলে আবার হাতও ধরে ফেললো কেন? মহিলাটা আজিম মাহমুদের হাত ধরা অবস্থাতেই ক্লিক ক্লিক করে কয়েকটা ছবি তুলে ফেলা হলো। আজিম মাহমুদ মহিলাটার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, কে আপনি? এভাবে আমার হাত ধরে ফেললেন কেন? মহিলাটি বলল, আজিম, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সাথে একই কলেজে পড়তাম।
আজিম মাহমুদ ভুরু কুচকিয়ে বলল, কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না। মহিলাটি বলল, আচ্ছা ঠিক আছে, চিনতে না পারলে আর কষ্ট করে চিনতে হবে না। এই কথা বলে মহিলাটি আবার চলে গেল। আজিম মাহমুদ মহিলাটি যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিছুই বুঝতে পারল না আজিম মাহমুদ। মহিলাটি যেমন ঝড়ের গতিতে এলো তেমনি ঝড়ের গতিতে চলেও গেল। আফিফাকে ডক্টর দেখিয়ে আকরাম মাহমুদ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। একজন ওয়ার্ড বয় তাদের সামনে এসে প্রেসক্রিপশন হাতে দিয়ে বলল, ডক্টর বলেছেন আমাদের রিপোর্ট দিতে দেরি হবে, তাই আপাতত এই প্রেসক্রিপশনের ওষুধ নিয়ে বাড়িতে চলে যেতে, সন্ধ্যায় এসে রিপোর্টটা নিয়ে যাবেন। আকরাম মাহমুদ বলল, কিন্তু রিপোর্ট ছাড়া ডক্টর ওষুধ কি করে দিলেন? ওয়ার্ড বয় বলল, রিপোর্ট তো শুধু অসুখ শিওর হওয়ার জন্য। উনি তো ডক্টর, উনি তো রোগ সম্পর্কে আন্দাজ করেই ওষুধ দিবেন। আকরাম মাহমুদ বলল, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আকরাম মাহমুদ ওষুধ কিনে আফিফাকে নিয়ে চলে গেল। সন্ধ্যায় স্পর্শ মিষ্টি হাতে নিয়ে হাজির হলো বাড়িতে। ড্রয়িং রুমে এসে চিৎকার করে কথাকে ডাকলো। স্পর্শের চিৎকার শুনে শুধু কথা নয়, বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে হাজির। এত এত মিষ্টি দেখে সবাই তো অবাক হয়ে আছে। স্পর্শ মিষ্টি খুলে সর্বপ্রথমে জমির মাহমুদকে খাইয়ে দিল। জমির মাহমুদ বলল, কোনো ভালো সংবাদ আছে নাকি? স্পর্শ বলল, হ্যাঁ দাদু, আপনার বাড়িতে নতুন মেহমান আসছে, আর সেই জন্যই আপনার কাজটা আমিই করে ফেললাম। এই বাড়িতে তো আমারও একটা দায়িত্ব আছে নাকি? কথা উপরে দাঁড়িয়ে সবকিছু দেখছে। স্পর্শ উপরে কথার দিকে তাকিয়ে বড় বড় পা ফেলে উপরে চলে গেল। কথার হাত ধরে তাকে নিচে নামিয়ে আনলো। সবাই ভুরু কুচকি স্পর্শের দিকে তাকিয়ে আছে। স্পর্শ মুচকি হেসে নিজের হাতে কথাকে মিষ্টি খাইয়ে দিল। কথা সবার সামনে স্পর্শের হাতে মিষ্টি খেতে না চাইলে স্পর্শ চোখ বড় বড় করে তাকাতেই কথা মিষ্টিটা মুখে পুড়ে নিল। আকরাম মাহমুদ বলল, কিসের আবার মেহমান নিয়ে আসছো এই বাড়িতে? এমনিতেই তো তুমি তোমার বাড়ি শুদ্ধ লোক নিয়ে হাজির করছো, আবার মেহমান নিয়ে আসছো কোন সাহসে? এই বাড়ি তো তোমার কোনো মেহমান আসতে পারবে না। স্পর্শ মুচকি হেসে আরেকটা মিষ্টি হাতে নিয়ে জোর করে আকরাম মাহমুদের মুখের ভেতর পুড়ে দিয়ে বলল, আমার মেহমান নিয়ে আসতে তো আমি এক পায়ে হাজির শ্বশুরমশাই, কিন্তু আপনি আমাকে বাধা দিয়ে যে এই বয়সে নিজেই মেহমান নিয়ে আসবেন, সেটা আমি কি করে জানবো? আকরাম মাহমুদ মুখে মিষ্টি নিয়েই বলল, আমার মেহমান মানে? স্পর্শ বলল, হ্যাঁ, আমার হবু শ্যালক শালিকা, মানে আপনার বাচ্চা। আরে শ্বশুরমশাই, কংগ্রেচুলেশনস, আপনি তো আবারও বাবা হতে চলেছেন। আকরাম মাহমুদ মিষ্টি মুখে নিয়েই কাশতে শুরু করলো। স্পর্শের কথায় সবাই হা করে আছে। আফিফাও শুকনো ঢোক গেল স্পর্শের কথায়। স্পর্শ আফিফার সামনে গিয়ে তার মুখের সামনে একটা মিষ্টি ধরে বলল, কংগ্রেচুলেশনস শাশুমা। আফিফা সঙ্গে সঙ্গে নিচের ঘরে চলে গেল। লজ্জায় আর দাঁড়িয়ে থাকতে পারছে না সে। সবাই চুপ করে আছে, কেউ কোনো কথা বলছে না। আরিফ মাহমুদ স্পর্শকে বলল, এই ছেলে, কি আবোল তাবোল কথা বলছো তুমি? স্পর্শ নিজের মুখে একটা মিষ্টি ঢুকিয়ে আরিফ মাহমুদের দিকে হসপিটালের রিপোর্টটি এগিয়ে দিল। আরিফ মাহমুদ রিপোর্টটা খুলে দেখে রিপোর্টে স্পষ্ট লেখা আছে আফিফা প্রেগনেন্ট। আকরাম মাহমুদ ভাইকে ইশারা করলো। আরিফ মাহমুদও ভাইয়ের দিকে তাকিয়ে বোকা বোকা চেহারা করে মাথা নেড়ে হ্যাঁ বলল। আকরাম মাহমুদের এবার যেন কাশি থামছেই না। কাশতে কাশতে সোজা ঘরে ঢুকে যেতে গেলে স্পর্শ দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। লজ্জায় আকরাম মাহমুদও এখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না, তাই ঘরে গিয়ে মুখ লুকাতে চেয়েছিল, কিন্তু তার অসভ্য মেয়ে জামাইয়ের জন্য আর পারল না। কি একটা বিশ্রী ব্যাপার হয়ে গেল। কোথায় ছেলে মেয়ের নাতি নাতনি কোলে নিয়ে হাঁটার সময় হয়ে এসেছে এখন তার, আর এই সময় কি না সে নিজের বাচ্চা কোলে নিয়ে হাঁটবে? আর তার ছেলে মেয়েই মনে কি কি ভাবছে কে জানে। সেটা ভাবেই গলা শুকিয়ে যাচ্ছে আকরাম মাহমুদের। কাশি যেন থামছেই না তার। স্পর্শ শ্বশুরের হাত ধরে ডাইনিং টেবিলের সামনে এনে বলল, পানি তো ঘরে নেই, ঘরে তো আমার শাশুমা আছে, যদি পানি খেতে হয় তাহলে এখান থেকেই খেতে হবে। শাওন মিটিমিটি হাসছে। স্পর্শ নিজের হাতে আকরাম মাহমুদকে পানি তুলে দিল। আকরাম মাহমুদ ঢক ঢক করে পানি খাচ্ছে। স্পর্শ আবারও আকরাম মাহমুদের কানের কাছে গিয়ে আস্তে করে বলল, আমি বলেছিলাম না বউয়ের কাছ থেকে দূরে দূরে থাকবেন? শুনলেন না তো আমার কথা, এখন বুঝুন ঠেলা। তবে আমি কিন্তু খুব খুশি হয়েছি। এবার তাহলে আমার দেওয়া জুতোটা কাজে লাগবে। জুতোটা আমার মেয়েকে পরিয়ে আপনার হাত ধরে হাঁটার কথা ছিল, তার বদলে না হয় আপনার মেয়েকে জুতোটা পরিয়ে আমি তার হাত ধরে হাঁটবো। তাতে কি হয়েছে? নিজের বাচ্চার বদলে শ্বশুরের বাচ্চা কোলে নিয়ে হাঁটবো, এতে কিন্তু আমার একটুও দুঃখ নেই।
স্পর্শের কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে আকরাম মাহমুদ বিষম খেয়ে ফেলল। এই ছেলে তো তাকে মেরে ফেলার জন্য রেডি হয়ে আছে। এমনিতেই টেনশনে মাথা কাজ করছে না, তার উপর এই মেয়ের জামাই নামের বাদর ছেলেটা তো তাকে শান্তিই দিচ্ছে না। বাবার বিষম খাওয়া দেখে কথা দৌড়ে এসে বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। স্পর্শ কথার উদ্দেশ্যে বলল, আচ্ছা কথাগুলি তোমার কি চাই, ভাই নাকি বোন? কথা স্পর্শকে থামার জন্য চোখ রাঙাচ্ছে, কিন্তু স্পর্শ সাজ্জাদের সামনে গিয়ে বলল, আচ্ছা সাজ্জাদ, তোমার কি চাই বলো, ভাই নাকি বোন? আকরাম মাহমুদের খুব লজ্জা লাগছে, দাঁড়িয়ে থাকতে পারছে না এখানে। সাজ্জাদ স্পর্শকে থামার জন্য ইশারা করছে, কিন্তু স্পর্শ তো থামার পাত্র নয়। স্পর্শ এবার রিমির কাছে গিয়ে বলল, রিমি তুই বল, তোর কি চাই, ননদ নাকি দেবর? আমার তো একটা শালিকাই চাই। আসলে আমার শ্বশুর মশাইয়ের দয়া হয়েছিল আমার উপর। আমার যে একটা শালিকার দরকার ছিল, আমার মনের কথাটা আমার শ্বশুর মশাই শুনে ফেলেছিল হয়তো, তাই তো অসম্পূর্ণ কাজটা এবার সম্পূর্ণ করে ফেললো। রিমি তার বন্ধুকে হাড়ে হাড়ে চেনে, তাই রিমি খুব ভালো করে বুঝতে পারছে এখানে নিশ্চয়ই স্পর্শের কোনো কারসাজি আছে, না হলে স্পর্শ এই বিষয়টা নিয়ে এভাবে আকরাম মাহমুদের পিছনে লাগতো না। রিমি মিটিমিটি হাসছে। আকরাম মাহমুদের এবার আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সে সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে যেতে চাইলে স্পর্শ দৌড়ে গিয়ে শ্বশুরের পেছন পেছন গিয়ে বলল, শাশুমা এই ঘরে আছে, আবারও এই ঘরেই ঢুকেছেন? বাই চান্স আবার যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হন? আকরাম মাহমুদ বড় বড় চোখে স্পর্শের দিকে তাকালো। স্পর্শ বলল, না মানে আপনার শরীরে যদি জোর থাকে তাহলে আমার কি সমস্যা? আকরাম মাহমুদ স্পর্শের মাথা নয় নিজের মাথা নিচেই ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। অসভ্য বাদর ছেলের আর একটা কথাও শুনতে চায় না সে। বুঝতে পেরে গেছে এই ছেলের সুযোগ পেয়ে তাকে ছাড় দিবে না, তাই বাধ্য হয়ে নিজের ঘরে না ঢুকে আরিফ মাহমুদের ঘরে ঢুকে গেল। স্পর্শ জমির মাহমুদের সামনে গিয়ে বলল, দাদু তুমি খুশি না নাতনি হবে? জমির মাহমুদ হেসে বলল, আমি খুব খুশি। স্পর্শ বলল, আমিও তো খুব খুশি। আফিফা ঘর থেকে সব শুনছে, সে মাথায় হাত দিয়ে বসে আছে। সায়রা আফিফার কাছে যেতেই আফিফা সায়রার হাত ধরে বলল, সায়রা, ছেলে মেয়ের সামনে এখন আমি কি করে মুখ দেখাবো বলো তো? ছেলের বউয়ের সামনে, মেয়ে জামাইয়ের সামনে, ছি ছি ছি। সায়রা বলল, এত চিন্তা করছো কেন আপা? বাড়ির সবাই খুব খুশি হয়েছে। আফিফা বলল, তুইও আমাকে নিয়ে মশকরা করছিস? সব ওই মানুষটার দোষ। আমি আর ওই মানুষটার সাথে এক বিছানায় থাকবই না। সায়রা হেসে বলল, মস্করা করছি না ভাবি, ভুল যখন হয়ে গেছে তখন আর এটা নিয়ে চিন্তা করে কি হবে? আফিফা বলল, আচ্ছা, রিপোর্টটা কি সত্যি? আমি তো মনে করেছিলাম আমার পেটের সমস্যা হয়েছে। সায়রা বলল, রিপোর্ট কি মিথ্যে বলবে? তারপরও তোমার যদি সন্দেহ হয় তাহলে তুমি কাল গিয়ে আবার ডক্টর দেখিয়ে এসো। আফিফা বলল, আর যদি সত্যি হয় তাহলে কি হবে? ছি ছি, আমি এই বাচ্চা রাখতে পারবো না। সায়রা বলল, এসব তুমি কি বলছো ভাবি? তুমি শান্ত হও, আগে ভালো করে শিওর হয়ে নাও, তারপর ভেবেচিন্তে যা করার করো। আকরাম মাহমুদ রিপোর্ট হাতে নিয়ে মাথায় হাত দিয়ে আরিফ মাহমুদের বিছানায় বসে আছে। স্পর্শ ধপ করে তার পাশে বসে পড়ল। স্পর্শকে দেখে আকরাম মাহমুদের আবারও পেট মোচড় দিয়ে উঠল। এই ছেলে আবারও তাকে জ্বালাতে চলে এসেছে। আকরাম মাহমুদ স্পর্শের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কেন এসেছো? স্পর্শ বলল, কি করে পারলেন আমার আর সাজ্জাদের সাথে এরকম গাদ্দারি করতে? আপনি তো আমাদের আগে সেঞ্চুরি মেরে দিলেন। আকরাম মাহমুদ দাঁতে দাঁত চেপে স্পর্শের হাত ধরে বলল, এই ছেলে, তুমি এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যাও। স্পর্শ বলল, কেন? আপনি কি এই ঘরেই থাকবেন? শাশুমা ঘরে জায়গা দিবে না আপনাকে? আকরাম মাহমুদ বলল, আচ্ছা, হঠাৎ করে তুমি হসপিটালে গিয়ে আফিফার রিপোর্টটা কেন নিয়ে এলে? তোমাকে বলেছিলাম আমি রিপোর্টটা আনতে। স্পর্শ বলল, আসলে আমার না শাশুমায়ের জন্য খুব চিন্তা হচ্ছিল, আর আপনার উপরও মায়া হচ্ছিল। এই বয়সে এতটা পথ পেরিয়ে একটা রিপোর্টের জন্য আবার হসপিটালে যাবেন, তাই ভাবলাম আমি রিপোর্টটা নিয়ে যাই। কিন্তু ভাবতে পারিনি আপনার শরীরে এখনো এতটা শক্তি আছে। আকরাম মাহমুদ বলল, তোমার কি লজ্জা শরম নেই? সেই কখন থেকে আমার সাথে এভাবে কথা বলে যাচ্ছ? ভুলে গিয়েছো আমি তোমার শ্বশুর হই? আকরাম মাহমুদ মুখ ফসকে কথাটা বলে ফেলল। স্পর্শ হাততালি দিয়ে বলল, বাজাও তালি। শ্বশুর মশাই স্বীকার করেছে উনি আমার শ্বশুর হন। কালকেই তো বলেছিলেন না আপনি আপনার মেয়েকে কবুল বলে বিয়ে করেছি, সেটা নিজের কানে শুনেননি আপনি?
আর আজ বলছেন আপনি আমার শ্বশুর হন? খুব পোল্টিবাজ শ্বশুর তো আপনি। আকরাম মাহমুদ হাত জোর করে বলল, বাপ, আমি তোর কাছে ক্ষমা চাই। তুই আমার বাপ, শ্বশুর, জামাই, সব কিছুই তুই হোস। তারপরও তুই এই ঘর থেকে যা, আমি একটু শান্তিতে থাকি। স্পর্শ সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে বলল, তাহলে অনুমতি দিন আপনার মেয়ের ঘরে যাই। আকরাম মাহমুদ ভুরু কুচকিয়ে বলল, কি? স্পর্শ বলল, স্বীকার তো করলেন আমি আপনার মেয়ের জামাই, তাহলে এবার অন্তত আপনার মেয়ের কাছে যেতে দিন। আকরাম মাহমুদ মুখ ঘুরিয়ে বলল, কখনো না। আমার কি মাথা খারাপ হয়েছে? তোর মতো বাঁদর ছেলের সাথে আমি আমার মেয়েকে সংসার করতে দিয়ে নিজে সারাটা জীবন তোর জ্বালা সহ্য করি? স্পর্শ বলল, বিপদ থেকে উদ্ধার করতে পারতাম আপনাকে, কিন্তু সেই সুযোগটাও দিলেন না। এই কথা বলে স্পর্শ হাসতে হাসতে চলে গেল। আকরাম মাহমুদ ভুরু কুচকিয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। রিমি শাওনের কাছে গিয়ে বলল, শাওন, তুই সত্যি করে বল, এই সব কিছু নিশ্চয়ই স্পর্শের কারসাজি, তাই না? বাবার পেছনে লাগার মতলব এটেছে সে। শাওন হেসে বলল, হ্যাঁ, ওই হাসপাতালে ডাক্তার স্পর্শের পরিচিত, তাই স্পর্শ ডাক্তারকে বলে আফিফা আন্টির পেটের অসুখকে প্রেগনেন্সির রিপোর্ট বানিয়ে নিয়ে এসেছে। আর আন্টির পেটের অসুখটাও স্পর্শ করিয়েছে। খাবারের সাথে পেট খারাপের ওষুধ মিশিয়ে খাওয়াইছে। তারপর আন্টিকে হাসপাতালে পাঠিয়ে ওই রিপোর্ট বানিয়েছে শুধুমাত্র আঙ্কেলকে জব্দ করার জন্য। শাওনের কথা শুনে রিমি হাঁ করে আছে। ঘরের বাইরে থেকে কথার সাজা তো শাওনের কথা শুনে ফেলেছে, তারাও হাঁ করেছে এইসব শুনে। কথার রাগে সারা শরীর জ্বলে যাচ্ছে। কথা রেগে গিয়ে বলল, দেখেছো ভাইয়া, সাধে কি আমি ওটাকে হ্যাং হওয়া কম্পিউটার বলি? কম্পিউটারের মতো নিজের মাথাও মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, আর তখন যা ইচ্ছে তাই করে। আমার তো। সাজ্জাদ হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তুই এত রাগ করিস না। আর জামাই শ্বশুরের যুদ্ধ দেখতে ভালোই লাগছে। কথা বলল, ভাইয়া তুমি কি বলছো? ওই হ্যাং হওয়া কম্পিউটারকে সাপোর্ট করছো? সাজ্জাদ বলল, না, সাপোর্ট করছি না, কিন্তু আমার বাবার পিছনে লাগার জন্য মোটামুটি খুশি হয়েছে। কিন্তু ওষুধ খাইয়ে আমার মায়ের শরীর খারাপ করাতে ঘোর আপত্তি জানাচ্ছি। ভাইয়ের কথা শুনে কথার আরো রাগ হচ্ছে। কথা তৎক্ষণাৎ স্পর্শকে খোঁজার জন্য চলে গেল, পেয়েও গেল। উপর থেকে তাকিয়ে দেখে স্পর্শ আরিফ মাহমুদের ঘর থেকে বেরিয়েছে, মানে আবার তার বাবাকে জ্বালাতন করতে চলে গিয়েছিল। কথা স্পর্শকে মেসেজ করলো উপরে আসার জন্য। স্পর্শ ফোন বের করে মেসেজ সিন করে উপরে তাকিয়ে দেখে কথা দাঁড়িয়ে আছে। তার বউ পাখি চোখ দিয়ে আগুন বের হচ্ছে। স্পর্শ বুঝে গেল ওই শাওন ব্যাটার কাছ থেকে হয়তো তার বউটা সবকিছু শুনে ফেলেছে। এখন বউয়ের কাছে যাওয়া ঠিক হবে না। ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সাইক্লোন, জলোচ্ছ্বাস সব চলে আসবে বউ পাখির পক্ষ নিয়ে। তাই স্পর্শ আপাতত বাঁচার জন্য জমির মাহমুদের কাছে বসে পড়লো আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। কথা মেসেজ করার পর স্পর্শ সবার সাথে ড্রয়িং রুমে বসে পড়লো। এটা দেখে কথা দাঁতে দাঁত চেপে আবার স্পর্শকে মেসেজ করলো, আপনার সাথে আমার কথা আছে। স্পর্শের ফোনে মেসেজের টুং শব্দ হলো। স্পর্শ ফোন বের করে মেসেজ সিন করে হেসে মেসেজের রিপ্লাই দিল। কি বলতে যাও বউ পাখি? কথা উপর থেকে দাঁড়িয়ে আবার মেসেজ দিল, আপনি আমার কাছে আসতে পারছেন না? স্পর্শ মেসেজের রিপ্লাই দিল, তুমি তোমার চাচাদের সামনে থেকে আমার হাত ধরে আমাকে নিয়ে যাও। কথা মেসেজ দেখে অবাক হয়ে মেসেজের রিপ্লাই দিল, কি? স্পর্শ মেসেজ দিল, হ্যাঁ, তুমি যদি সবার সামনে থেকে আমার হাত ধরে আমাকে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমার সাথে কথা বলবো। কথা মেসেজের রিপ্লাই দিল, এর আগে কথা বলবেন না আমার সাথে? স্পর্শ মেসেজ দিল, না। কথা আবারও মেসেজ দিল, মনে থাকবে তো সেই কথা? স্পর্শ বলল, স্পর্শ মেসেজের রিপ্লাই দিয়ে মাথা তুলে কথার দিকে তাকালো। কথার অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে স্পর্শের দিকে তাকিয়ে আছে। কথার অগ্নিঝরা দৃষ্টি দেখে স্পর্শ হেসে কথার থেকে চোখ নামিয়ে নিল। কথা স্পর্শের দিকে তাকিয়ে মনে মনে বলল, পাগল একটা, যা ভাবে তাই করে ছাড়ে। তাই বলে আমার বাবার পেছনে লাগার ফল বের করব আমি। কথা ঘুরে নিজের ঘরের দিকে যেতে চাইলে হঠাৎ করেই তার মাথাটা ঘুরে গেল। পেছন থেকে সাজিদ এসে সঙ্গে সঙ্গে কথাকে দুহাত দিয়ে ধরে ফেলল। কথা মাথায় হাত রেখে চোখ খুলে তাকিয়ে দেখে সাজিদ। কথা নিজেকে সামলে নিল। সাজিদ বলল, তুই ঠিক আছিস? কথা মাথা নেড়ে বলল, সাজিদ বলল, কি হয়েছে তোর? এভাবে মাথা ঘুরে গেল কেন? তোর শরীরে কি এখনো জ্বর আছে? কথা মাথা নেড়ে বলল,
না, জ্বর নেই, এমনিতেই হঠাৎ করে কেন জানি মাথাটা ঘুরে গেল। কথার মাথা ঘুরে যেতে দেখে মাহিও কথার কাছে দৌড়ে এলো। সাজিদ এখনো কথাকে ধরে আছে। মাহি কাছে আসতেই সাজিদ তার হাতে কথাকে ধরিয়ে দিয়ে বলল, মাহি, ওকে ধরো। মাহি কথাকে ধরে বলল, কি হয়েছে তোর? আবার জ্বর আসছে নাকি? মাহি কথার কপালে হাত দিয়ে দেখে জ্বর নেই। মাহি বলল, জ্বর তো নেই, তাহলে মাথা ঘুরে গেল কেন? সাজিদ বলল, হয়তো শরীরটা এখনো দুর্বল হয়ে আছে। মাহি, তুমি ওকে ঘরে নিয়ে যাও। মাহি কথাকে ধরে ঘরে নিয়ে গেল। সাজিদ তাদের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। স্পর্শের ওই দিনের বলা কথাগুলো সাজিদের মনে পড়ে গেল। সাজিদ মনে মনে বলল, আমি তোর সুখের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না, কথা কখনোই না। আকরাম মাহমুদ নিজের ঘরে ঢুকতে আফিফা তাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। আফিফা রেগে গিয়ে বলল, সব দোষ আপনার। ছি ছি ছি, এখন ছেলে মেয়েদের সামনে মুখ দেখাবো কি করে? আপনার জন্য আজ আমার এই অবস্থা। আকরাম মাহমুদ আমতা আমতা করে বলল, আমার কি দোষ? আফিফা ঝাড়ি মেরে বলল, না, আমার দোষ। বুড়ো বয়সে ভীমরতি ধরে, আবার বলে আমার কি দোষ। আপনি এই ঘরে শুতে পারবেন না, আমি আর আপনার সাথে এক ঘরে শোব না। আকরাম মাহমুদ মুখটা পেঁচার মতো করে বলল, কি বলছো তুমি? আমি কোথায় শোবো? আফিফা বলল, আমি কি করে বলবো? ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, কোথায় তাদের ছেলে মেয়ের মুখ দেখবো? তা না হয়ে নিজের কিনা? ছি ছি ছি। আকরাম মাহমুদ ঢোক গিলে বলল, আচ্ছা ঠিক আছে, কালকে ডাক্তারটা দেখিয়ে আয়, তারপর না হয়। আফিফা বলল, তার আর পর নেই। তারপর কি করবেন আপনি? আপনি এই ঘর থেকে যাবেন নাকি আমি চলে যাব? আকরাম মাহমুদ সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে বলল, না না, আমি যাচ্ছি।